জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশে ঠিক কি ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। আপনাদের সাথে আছি আমি ইশতিয়াক আহমেদ। ঈদে মিলাদুন্নবী ঘিরে রাজধানীতে আয়োজন করা হয় বর্ণাঢ্য ধর্মীয় শোভাযাত্রার। যশনে জুলুসে অংশ নিয়ে মুসল্লিরা বলেন, মহানবীর আদর্শকে ধারণ করে ব্যক্তি ও সমাজ জীবনে ন্যায় প্রতিষ্ঠাই ঈদে মিলাদুন্নবীর প্রকৃত শিক্ষা। অন্যদিকে রাসূলের আদর্শ অনুসরণের মধ্য দিয়ে ন্যায় ভিত্তিক সমাজ গঠনে জোর দেন ধর্মীয় নেতারা। রাজধানীতে আয়োজিত যশনে জুলুসে অংশ নেন বিভিন্ন বয়সী মুসল্লি। তারা বলেন, ব্যক্তি ও সমাজ জীবনে ন্যায় ও সততা প্রতিষ্ঠা করাই ঈদে মিলাদুন্নবীর প্রকৃত শিক্ষা। দিনটি উপলক্ষে বিভিন্ন ধর্মীয় সংগঠনের উদ্যোগে আলোচনা সভা, দোয়া মাহফিল ও কোরআন তেলাওয়াতের আয়োজন করা হয়। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মহানবীর জীবন ও কর্ম নিয়ে আলোচনা করেন দেশি বিদেশি আলেম ওলামাগণ। আলোচনায় উঠে আসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ন্যায় বিচার, মানবতা, সহমর্মিতা সহ মক্কা মদিনার জীবনের আলোচিত নানা দিক। এছাড়াও রাসূলের আদর্শ অনুসরণের মধ্য দিয়ে ন্যায় ভিত্তিক ও মানবিক সমাজ গড়ে তোলার পাশাপাশি শান্তি ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে জোর দেন ধর্মীয় নেতৃবৃন্দ। And with these we are announcing peace. না হইতো তাহলে পৃথিবী তৈরি হইতো না। এই নবীর জন্য আমরা পাগল, আর কিছু চাওয়া পাওয়ার কিছু নাই। ওনার মহাব্বত, হুব্বে রসুল, হুব্বুল্লাহ, এটা যদি আমাদের অন্তরে প্রতিষ্ঠিত করতে পারি তাহলে প্রত্যেকের অন্তর থেকে হিংস্রতা, হাইওয়ানিয়ত দূর হয়ে যাবে। প্রত্যেকের অন্তর আমরা চাই দয়া, মায়া, এহসান, এহতারাম, সম্প্রীতি, এইটা যেন প্রতিষ্ঠিত থাকে। جوهر وماهية حديث النبي صلى الله عليه وسلم السواد الأعظم. إذن السواد الأعظم هم الذين يفرحون ويحتفلون بمولده صلى الله تعالى عليه وسلم. আজকে আমরা এই উদযাপনে আসি, আমরা এখানে জিকির করছি, আমরা এখানে তেলাওয়াত করছি, আমরা এখানে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ছি। And with these we are announcing peace. সারা দেশেও যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে পবিত্র ঈদে মিলাদুন্নবী। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম ও ওফাত দিবসকে ঘিরে বিভিন্ন স্থানে যশনে জুলুস ও নানা আয়োজনে পালিত হয়েছে এই বিশেষ দিনটি। দিবসটি উপলক্ষে সকালে বাংলাদেশ আঞ্জুমানে তালামিজে ইসলামিয়ার উদ্যোগে সিলেট মহানগরীতে বর্ণাঢ্য মুবারক র্যালি অনুষ্ঠিত হয়েছে। এদিকে রাজশাহীতেও এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রায় অংশগ্রহণকারীরা জাতীয় পতাকা ও সবুজ ঝান্ডায় কালেমা লিখে রাসূলের প্রতি ভালোবাসা জানান। এদিকে কুমিল্লায়ও সকাল থেকেই বিভিন্ন এলাকা ও অলিগলি থেকে ধর্মপ্রাণ মুসল্লিরা কান্দির পাড়ে জড়ো হন। পরে বিভিন্ন খানকা, দরবার ও ধর্মীয় সংগঠনের ব্যানারে টাউন হল থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রায় বিশ্বনবীর আগমন উপলক্ষে পৃথিবীতে শান্তি, সম্প্রীতি ও মানবতার কল্যাণ কামনা করা হয়। এছাড়াও সিলেট, রাজশাহী, বরিশাল, পাবনা, নারায়ণগঞ্জ, সিরাজগঞ্জ, নাটোর, ফরিদপুরে উৎসবমুখর পরিবেশে পালিত হয় মুসলমানদের পবিত্র এই দিনটি। আধ্যাত্মিক আবহ, জিকির, আজকার ও দোয়া মাহফিলের মাধ্যমে জীবনের প্রতিটি ক্ষেত্রে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুসরণ করার আহ্বান জানানো হয়। এ সময় গরিব, দুস্থ ও আগতদের মধ্যে মিষ্টান্ন বিতরণ করা হয়। এছাড়াও কেরাত, হামনাত সহ নানা প্রতিযোগিতারও আয়োজন রেখেছে বিভিন্ন মসজিদ, মাদ্রাসা। এই নবীকে সৃষ্টি না করলে আপনাকে, আমাকে, আসমান জন্য কিছু সৃষ্টি করতো না। সেই নবীর জন্য, সেই নবীর আগমনের জন্য আমরা জুলুসের আগমন করেছি, আমরা আয়োজন করেছি। আল্লাহ পাক রাব্বুল আলামিন যাকে সৃষ্টি না করলে কুল কায়নাত কিছুই সৃষ্টি করতেন না। উনি যেহেতু এই দিনে, আজকের দিনে জন্মেছেন, তাই তাশরিফ নিয়ে এসেছেন, এই জন্য আমরা তার খুশিতে আজকে খুশি করতেছি। হাজারো লাখো আমরা সুন্নি জনতা একসাথে হয়ে আজকের এই কুমিল্লা টাউন হল ময়দানে প্রায় লক্ষাধিক মানুষের মতো আমরা একত্রিত হয়ে ঈদ উদযাপন করেছি। 197টি দেশে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে পালন হচ্ছে, এটার একটাই উদ্দেশ্য, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে যখন 12 রবিউল আউয়াল 570 খ্রিস্টাব্দে আগমন করেছেন, শান্তির বার্তা নিয়ে, হেদায়েতের নূর নিয়ে নবীজি আগমন করেছেন যেন মানুষ শান্তিতে বসবাস করতে পারে। বিশ্বের বিভিন্ন দেশে ধর্মীয় আচার ভাব গাম্ভীর্যে পালিত হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী। পাকিস্তান, মিশর, ইরাক সহ মুসলিম বিশ্ব স্মরণ করছে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মৃতিময় দিনটি। ইসলামী জ্ঞান বিজ্ঞানের কেন্দ্রবিন্দু ইরাকে ভিন্ন আমেজে পালিত হলো ঈদে মিলাদুন্নবীর আনুষ্ঠানিকতা। বাগদাদের মসজিদে মসজিদে খতমে কুরআন, নাত, ইসলামী প্ল্যাকার্ড সহ র্যালির আয়োজন করা হয়। ইয়েমেনের রাজধানী সানায় বিশাল সমাবেশে জড়ো হন লাখো মুসল্লি। বর্ণিল আলো ও আতশবাজিতে ফুটে ওঠে সানা শহর।
সোমালিয়ায় আয়োজন করা হয় বিশাল সমাবেশের। পরে উট কুরবানির মাধ্যমে যথাযোগ্য ধর্মীয় ভাব গাম্ভীর্যের মাধ্যমে পালিত হয় ঈদে মিলাদুন্নবী। এছাড়া তিউনিসিয়ায় নানা আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে পালন করা হয় পবিত্র ঈদে মিলাদুন্নবী। ভুটানের রাজা জিগমে খেসার নামগে ওয়াংচুক ঢাকায় যাত্রা বিরতিকালে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বিমানবন্দরে সৌজন্য সাক্ষাৎ করেছেন। ভোরে ভুটানের রাজাকে বহনকারী বিমান সিঙ্গাপুর থেকে ভুটান যাওয়ার পথে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রা বিরতি করে। সাক্ষাতে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়। এ সময় রাষ্ট্রপতি ভুটানের রাজা ও রাজপরিবারের সদস্যদের সুবিধাজনক সময়ে বাংলাদেশের রাষ্ট্রীয় সফরের আমন্ত্রণ জানান। এ সময় ভুটানের রাজা রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানান। আলাপকালে রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশ ও ভুটানের মধ্যে গভীর ও ঐতিহাসিক সম্পর্ক রয়েছে। 1971 সালের 6 ডিসেম্বর বাংলাদেশকে স্বীকৃতি দেয়া বিশ্বের প্রথম দেশ ভুটান। দুই দেশের অভিন্ন উন্নয়ন ও সমৃদ্ধির আকাঙ্ক্ষার কথা তুলে ধরে ভুটানের রাজার শিক্ষা, বাণিজ্য ও বিনিয়োগ সহ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও বাড়ানোর তাগিদ দেন। পরে রাজাকে বহনকারী বিমানটি সকাল 6:30টার দিকে ভুটানের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ থেকে লোডশেডিং কমে আসবে। হাকিমপুর উপজেলার বোয়ালদার ইউনিয়নে বিএনপির মতবিনিময় সভায় একথা বলেন সমাজ কল্যাণমন্ত্রী ডক্টর AZM জাহিদ হোসেন। এ সময় তিনি অভিযোগ করেন, দেশে বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের নামে বিদেশে টাকা পাচার করেছে বিগত সরকার। ওনারা যে কাজগুলো করে গেছেন সেটা হচ্ছে বিভিন্ন বিদ্যুৎ কেন্দ্রে ওনারা টাকা নিয়ে খালি ইনস্টলেশন হয়েছে, স্থাপন হয়েছে, বাট ইটস নট ওয়ার্কিং প্রপারলি। আস্তে আস্তে ইনশাল্লাহ বিদ্যুতের অবস্থা আজকের সে আগামীকালকে আরো একটু ভালো হবে এবং আমরা আশাবাদী যে ইনশাল্লাহ সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ থেকে বিদ্যুতের যে অবস্থা এটা এরকম থাকবে না। দিনাজপুরে একটি হাস্কিং মিলের গোডাউন থেকে অবৈধভাবে মজুত করে রাখা 217 বস্তা সার উদ্ধার করেছে প্রশাসন। এই ঘটনায় এক ব্যক্তিকে 1 মাসের বিনাশ্রম কারাদণ্ড ও 30,000 টাকা জরিমানা করা হয়েছে। দুপুরে শহরের পুলহাট এলাকায় পরিচালিত অভিযানে দেখা যায়, গোডাউনে মজুত সার একটি ট্রাক্টর করে বাইরে নেয়ার প্রস্তুতি চলছে। পরে গোডাউনে তল্লাশি চালিয়ে 217 বস্তা সার জব্দ করা হয়। জব্দ করা সার উপসহকারী কৃষি কর্মকর্তার জিম্মায় দেওয়া হয়েছে। কৃষকদের জন্য বরাদ্দ সার অবৈধভাবে মজুত ও পাচারের মাধ্যমে বাজারে কৃত্রিম সংকট তৈরি এবং অতিরিক্ত মুনাফার চেষ্টা করা হচ্ছিল বলে প্রাথমিকভাবে ধারণা করছেন সংশ্লিষ্টরা। সরেজমিন এসে দেখা যায় যে ডিএপি সার 47 বস্তা এবং ইউরিয়া সার 170 বস্তা রাখা হয়েছে। এই সারগুলো যেইভাবে রাখা হয়েছে তার মাধ্যমে সার ব্যবস্থাপনা আইন 2006-এর 12 ধারা লঙ্ঘন হয়েছে। এখানে জড়িত যে ব্যক্তি আছেন তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে। দোষী সাব্যস্ত করে তাকে উক্ত আইনের 12-3 উপধারা বলে 1 মাস 15 দিনের কারাদণ্ড এবং 30,000 টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। বম্বে সুইটসের মশলা, বাঘাবাড়ি ঘি সহ নিম্নমানের 10 পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছে বিএসটিআই। বুধবার এক প্রেস বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি জানায়, ল্যাবরেটরি পরীক্ষায় নির্ধারিত মানদণ্ড পূরণে ব্যর্থ হয়েছে বম্বে সুইটস উৎপাদিত হাঁসের মাংস, তেহারি, কালাভুনা, গরুর মাংস ও মাছের মশলা। এছাড়া বাঘাবাড়ি প্রিমিয়াম, অরুণ বাঘাবাড়ি, নিউ রাধুনী, মেসার্স মামুন ফুড প্রোডাক্টের ঘি সহ এলডার্সের বাটার অয়েল বাংলাদেশ মান অনুযায়ী অকৃতকার্য হয়েছে। প্রেস বিজ্ঞপ্তিতে এসব পণ্য কেনা থেকে ভোক্তাদের বিরত থাকার আহ্বান জানায় বিএসটিআই। এদিকে বম্বে সুইটসের মশলা এবং বাঘাবাড়ি ঘি সহ 10টি পণ্যের বিএসটিআই প্রদত্ত লাইসেন্স কেন বাতিল করা হবে না এই মর্মে কারণ দর্শানোর নোটিশও দেওয়া হয়েছে বলে জানায় প্রতিষ্ঠানটি। রংপুর জেলা স্কুলের প্রাক্তন শিক্ষক গণপতি চক্রবর্তী সহ পরিবারের 4 সদস্য হত্যার দ্রুত ও সুষ্ঠু তদন্ত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে সুশাসনের জন্য নাগরিক সুজনের রংপুর জেলা ও মহানগর কমিটি। একই দাবিতে কমিউনিস্ট পার্টি সহ বিভিন্ন সংগঠনও পৃথক ব্যানারে মানববন্ধন করে। সকালে নগরীর প্রেস ক্লাব চত্বরে আয়োজিত মানববন্ধনে অংশ নেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। বক্তারা বলেন, পুলিশের প্রেস ব্রিফিং এবং আসামিদের আদালতে দেওয়া জবানবন্দিতে অসঙ্গতি থাকায় হত্যাকাণ্ডের তদন্ত নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। মাত্র 2 জনের পক্ষে পরিবারের 4 সদস্যকে হত্যার ঘটনা ঘটানো সম্ভব কিনা এ নিয়েও প্রশ্ন তোলেন আন্দোলনকারীরা। তারা বলেন, হত্যাকাণ্ডের সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা তা খুঁজে বের করতে হবে। একই সঙ্গে নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত রহস্য উদ্ঘাটন এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান তারা।
বাংলাদেশে যে বিচারহীনতার সংস্কৃতি, স্ক্রিপ্ট তৈরি করবার যে সংস্কৃতি, পুলিশের বক্তব্য এবং বক্তব্যের পরের যে ঘটনাগুলোর আমরা দেখি সেটার সাথে মিল না থাকার কারণে মানুষের মধ্যে কিন্তু এই সন্দেহগুলো তৈরি হয়েছে। এই যে তথ্যর বিভ্রান্তিগুলো, এই বিভ্রান্তিগুলোই কিন্তু দিচ্ছে আমাদের প্রশাসনের। এই প্রশাসনের বিভ্রান্তিমূলক তথ্য দেওয়ার কারণেই কিন্তু আজকে সাধারণ মানুষের মনে একটা ক্ষোভের সৃষ্টি। সুষ্ঠু তদন্তের দাবিতে সরকারের দৃষ্টি আকর্ষণ করা, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা। দেশে আজ বুধবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় হামের উপসর্গ নিয়ে ৭ শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১,১৭১টি শিশু। তবে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি। বুধবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট ৮৫১টি শিশুর। আর হামে আক্রান্ত হয়ে আরও ৯৯টি শিশু প্রাণ হারিয়েছে। অর্থাৎ হাম ও হামের উপসর্গ নিয়ে এই সময় মোট ৯৫০টি শিশু মারা গেছে। এছাড়া ২৪ ঘন্টায় ৭৩টি শিশু হামে আক্রান্ত হয়েছে। আর হামের উপসর্গজনিত রোগীর সংখ্যা ১,০৯৮। এই সময়ে ১,০১৯টি শিশু নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে। আর হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ৯৫৪টি শিশু। রাজ্য সরকারের অভিযানের জেরে কলকাতার নিউ মার্কেট এলাকায় বন্ধ বেশিরভাগ আবাসিক হোটেল, গেস্ট হাউস ও রেস্টুরেন্ট। এতে চরম বিপাকে পড়েছেন বাংলাদেশি পর্যটকেরা। বিস্তারিত জানাতে নিউ মার্কেট এলাকায় সহকর্মী দীপক দেবনাথ আছেন, সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। দীপক, নিউ মার্কেট এলাকায় আনুমানিক কতটি হোটেল বন্ধ হয়েছে, এগুলো খোলার বিষয়ে কি বলছেন মালিকরা? আর বাংলাদেশি পর্যটকদের ভোগান্তি কেমন দেখছেন? দেখুন, আপনি জানেন যে নিউ মার্কেট এলাকায় প্রায় ২ শতাধিক হোটেল আছে এবং আবাসিক হোটেল লজ মিলিয়ে, এবং এর মধ্যে প্রায় বেশিরভাগ হোটেল, অন্তত পরিসংখ্যানটা বলছে ১৮০টির হোটেল এখনো পর্যন্ত বন্ধ, মানে সেখানে নোটিশ টাঙানো হয়েছে। এবং কলকাতা শহর যদি ধরা হয়, প্রায় ৩ শতাধিক হোটেল বা তারও বেশি আবাসিক হোটেল, গেস্ট হাউস, লজ, এগুলোকে সবটাই কিন্তু নোটিশ ধরানো হয়েছে এবং বলে দেওয়া হয়েছে বন্ধ। এবং স্বাভাবিকভাবেই যে সমস্ত বাংলাদেশিরা আসছেন তারা কিন্তু হয়রানির শিকার হতে হচ্ছে। আপনি জানেন যে নিউ মার্কেটকে মিনি বাংলাদেশ বলা হয়, কারণ এখানে সব কিছুই মানে এক ছাতার তলায় সব কিছু। তো স্বাভাবিকভাবে এখানে বাংলাদেশি পর্যটকরা বেশি আসেন। কিন্তু আজকে আমরা সকালবেলা থেকে দেখছি যে অনেকবার যে পর্যটক আছেন যারা সকালবেলা থেকে এসে অন্তত ৮-১০টি হোটেলে গেছেন, ম্যাক্সিমামটাই তালা বন্ধ। তো স্বাভাবিকভাবেই তোরা এখনও হোটেল খুঁজে চলেছেন, এখনও পর্যন্ত পায়নি। তো স্বাভাবিকভাবে একটা চূড়ান্ত হয়রানির শিকার হতে হচ্ছে। এবং রাজ্য সরকারের তরফ থেকে কিন্তু কোনো আশ্বাস দেওয়া হয়নি যে কবে খুলবে, কোনো ডেডলাইনও দেওয়া হয়নি। এই নিয়ে হোটেল মালিক যারা আছেন তাদের মনেও কিন্তু একটা অসন্তোষ আছেন। আমার সঙ্গে আছেন একজন হোটেল মালিক, তার সাথে কথা বলবো যে তারা কতটা চূড়ান্ত মানে কতটা সমস্যার মধ্যে আছেন। আপনি একটু বলুন যে কী সমস্যার মধ্যে আপনারা আছেন। স্যার, সমস্যা বলতে গেলে দুর্ঘটনা ঘটার পর থেকে যে পরিস্থিতি তৈরি হয়েছে সেটাই সামলানোর জন্য প্রশাসন ডিপার্টমেন্ট যেগুলো আছে তারাই এসে কাগজপত্র চেকিং করছে, যা এখনই যেটা সমস্যা থাকছে তাদেরকে ক্লোজার নোটিশ দিয়ে যাচ্ছে, একদম সার্টেন টাইমে করছে। এটাই হলো গিয়ে ম্যাটার। আর প্রশাসন দেখতে চাইছে যে কতটা সঠিক আছে, কতটা বেঠিক আছে, সেই জিনিসগুলো রেক্টিফাই করার জন্য চেষ্টা করছে। এবং এর মাঝখানে দাঁড়িয়ে এটাও চেষ্টা করছে যে না আগামীতে যেন বা এর যেন আবার কোনো একটা দুর্ঘটনা না ঘটে, সেই জন্য প্রশাসন একটা অ্যাওয়ারনেস দিচ্ছে সবাইকে। এই হলো ব্যাপার। আপনার হোটেলে এখনো পর্যন্ত এরকম কোনো নোটিশ দেয়নি? না, এখনো পর্যন্ত হয়নি। আচ্ছা, কিন্তু আশঙ্কা আছে যে আসবে। শহরেই যাচ্ছে, এরকম না যে আজকে আসেনি, হয়তো আসবে। এখনো পর্যন্ত কতগুলো হোটেলকে এরকম নোটিশ দেওয়া আছে নিউ মার্কেট এলাকায়? নিউ মার্কেটে তো কমসে কম 100-150 তো হবেই। ম্যাক্সিমাম হোটেলে দেখছি সাইনবোর্ড বন্ধ হয়ে গেছে। এবং কতটা মানে হয়রানির শিকার মানে বাংলাদেশি পর্যটকরা? সবচেয়ে দেখুন, হোটেল ব্যবসা যে লাস্ট 5 বছরে ভালো আছে তা না। কোভিড গেল, তারপর 5ই আগস্ট গেল, তারপর আবার এই একখানা দুর্ঘটনা পরপর চলছে। এবং প্রচুর লোক তো দেখুন এখানে মেনলি আসে যারা দুরকম লোক আছে, ট্যুরিস্ট আসে আর নাহলে চিকিৎসা করতে আসে। ঠিক, আপনার নাম? আমার নাম অপু ঘোষ। দেখুন, যে কথা বলছিলাম, কারণ গত 5-6 বছর ধরে হোটেল ব্যবসায় একটা মন্দা চলছে। তো এবং গত মঙ্গলবার দিন গভীর রাতে যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, তারপর থেকে নতুন করে একটা শঙ্কা দেখা দিয়েছে এই নিউ মার্কেটের হোটেল ব্যবসায়। ইস্তিয়াক। রাজ্য সরকারের অভিযানের জেরে কলকাতার নিউ মার্কেট এলাকায় বন্ধ বেশিরভাগ আবাসিক হোটেল, গেস্ট হাউস ও রেস্টুরেন্ট। এই নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন কলকাতা থেকে দীপক দেবনাথ। এদিকে তিব্বত সীমান্তের কাছে নেপালের 2টি গ্রামে ভয়াবহ আকস্মিক বন্যা ও ভূমিধসের পর নিখোঁজ স্থানীয় সহ
4 শতাধিক পর্যটক আর প্রাণ গেছে 17 জনের। বেসরকারি সূত্র হিসাবে নিখোঁজদের মধ্যে বিদেশি নাগরিক 291 জন, আর এর মধ্যে 105 জন ভারতীয়। বুধবার ভোরে নেপাল তিব্বত সীমান্তের কাছে নুয়াকোট ও ধাদিং জেলায় আচমকাই কোশি নদীর পানি ঢুকে পড়ে। প্লাবিত হয় কয়েকটি গ্রাম, ধসে যায় বেশ কিছু অবকাঠামো। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তিব্বত নেপাল সীমান্তের 2 প্রান্তেই শুরু হয়েছে অভিযান। ব্যবহার করা হচ্ছে হেলিকপ্টার। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে একটি হাসপাতালে শিশু বিভাগে আগুন লেগে কমপক্ষে 15 নবজাতকের প্রাণহানি হয়েছে। উদ্ধার করা হয়েছে মাত্র একজনকে। বুধবার সকালে হাসপাতালের কর্মকর্তাদের বরাত দিয়ে জিও নিউজ এই তথ্য দিয়েছে। পাকিস্তান ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেসের ওই নার্সারি বিভাগেই ছিল মোট 16 নবজাতক। উদ্ধারকর্মীরা জানিয়েছেন এসি বিস্ফোরণের থেকেই এই আগুনের সূত্রপাত। তবে এরই মধ্যে আগুন নিভিয়ে ফেলা হয়েছে। খবর পাওয়ার পরপরই উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছেছে এবং উদ্ধার অভিযানে দমকল বাহিনীর 6টি গাড়ি ও 4টি অ্যাম্বুলেন্স অংশ নিয়েছে। জানাবো খেলার খবর। ভারত সফর নিয়ে অনিশ্চয়তা থাকলেও আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের ব্যস্ততা থামছেই না। অক্টোবরেই আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। সংযুক্ত আরব আমিরাতে হতে যাওয়া এই সিরিজে থাকছে একটি টেস্ট ও 3টি ওয়ানডে। বিসিবির ক্রিকেট অপারেশনস ইনচার্জ শাহরিয়ার নাফিস জানান, আফগানিস্তান সিরিজটি চূড়ান্ত। তবে ওয়ানডের সূচি ও আয়োজনের পরিকল্পনা নির্ধারণ করবে স্বাগতিক আফগানিস্তান। গত বছর আমিরাতে টি-20তে আফগানদের হোয়াইট ওয়াশ করেছিল বাংলাদেশ। তবে ওয়ানডেতে 3 ম্যাচই হেরেছিল লিটন শান্তরা। এবার টেস্ট সিরিজটি বাংলাদেশের জন্য বাড়তি গুরুত্বপূর্ণ। আফগানিস্তান সিরিজের পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট খেলবে বাংলাদেশ। এরপর দক্ষিণ আফ্রিকা সফরে 2টি টেস্ট, 3টি ওয়ানডে ও 3টি টি-20 খেলার কথা রয়েছে। অন্যদিকে ভারতের বাংলাদেশ সফর নিয়ে এখনও কাটেনি অনিশ্চয়তা। এশিয়া কাপ ও 20তম এশিয়ান গেমসের দল থেকে ছিটকে গেলেন বাংলাদেশ নারী দলের বাঁহাতি পেসার ফারিয়া ইসলাম তৃষ্ণা। উরুর চোটে শেষ মুহূর্তে স্বপ্নভঙ্গ হয়েছে এই পেসারের। বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এমআরআই পরীক্ষায় তৃষ্ণার ডান উরুতে গ্রেড 2 টিয়ার ধরা পড়েছে। সুস্থ হতে 4 থেকে 6 সপ্তাহ সময় লাগতে পারে বলে জানিয়েছে বিসিবি। 23 বছর বয়সী তৃষ্ণা ছিলেন এশিয়া কাপ ও এশিয়ান গেমসের ঘোষিত দলের গুরুত্বপূর্ণ সদস্য। বুধবার দলের সঙ্গে আরব আমিরাতে যাওয়ার কথা থাকলেও চোটের কারণে 2টি টুর্নামেন্ট থেকেই ছিটকে গেলেন তিনি। তৃষ্ণার বদলি হিসেবে জাতীয় দলে প্রথমবার ডাক পেয়েছেন 17 বছর বয়সী ডানহাতি পেসার ফারজানা ইয়াসমিন। এখনও আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক না হলেও এবারই প্রথম জাতীয় দলের স্কোয়াডে জায়গা করে নিলেন এই পেসার। ইন্দোনেশিয়ায় অনুষ্ঠেয় ফিফা এশিয়ান কাপ সামনে রেখে আগামী বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের প্রস্তুতি। আসন্ন প্রতিযোগিতার জন্য মঙ্গলবার 28 সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছেন প্রধান কোচ থমাস ডুলি। তবে দলে নেই ইংল্যান্ড প্রবাসী হামজা চৌধুরী, কানাডা প্রবাসী সমিত সোম ও ইতালি প্রবাসী ফাহমেদুল। বাফুফে জানিয়েছে 3 জনই বর্তমানে নিজ নিজ দেশের ক্লাব ফুটবলে ব্যস্ত। সময় মতো তারা জাতীয় দলের সঙ্গে যোগ দেবেন। ডাক পাওয়া ফুটবলারদের বৃহস্পতিবার সকাল 11টার মধ্যে গুলশানের দ্য ওয়েস্টিন হোটেলে রিপোর্ট করতে বলা হয়েছে। সেখান থেকেই শুরু হবে দলের ক্যাম্প। জাতীয় দলের প্রস্তুতির জন্য 27 আগস্ট থেকে 7 অক্টোবর পর্যন্ত খেলোয়াড়দের ছাড় দিতে সংশ্লিষ্ট ক্লাবগুলোকে অনুরোধ জানিয়েছে বাফুফে। আগামী 24 সেপ্টেম্বর থেকে ইন্দোনেশিয়ায় শুরু হবে ফিফা এশিয়ান কাপ। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/td.ekon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekontv।